এখানে একটা প্রশ্ন আসবে, এখনকার অভিনেতা অভিনেত্রী যখন এয়ারপোর্টেও যান দেখবেন যে সেটাও ভিডিও করে সামাজিক মাধ্যমে চলে আসে। কিন্তু সুচিত্রা সেন অভিনেত্রী হয়ে, নায়িকা হয়ে ওই উচ্চতায় গিয়েও শেষ বয়সে সম্পূর্ণভাবে আত্মগোপনের পথ বেছে নিলেন। আপনি এটাকে কিভাবে দেখেন? এটা হয়তো উনি একটা ইমেজের ট্যাবে পড়েছিলেন, কারণ ঠিক মানুষের তো বয়স হলে অন্যরকম দেখতেও হয়ে যায়, বা তিনি যখন অভিনেত্রী তখন তার যা রূপ যেটা আমরা দেখেছি, আর ব্যক্তিগত নিয়ে জীবনে তিনি তখন যা রূপ আমরা দেখি। যেমন যখন 7 নম্বর কয়েদি উনি করেছিলেন, ওদের বাড়িতে ঋত্বিক ঘটকরা ভাড়া থাকতেন, 7 নম্বর কয়েদি নিয়ে উনি ঋত্বিক ঘটকের সঙ্গে আলোচনা করতেন। তখন সুচিত্রা সেনকে কিরম দেখতে আমরা তা জানি না, আমরা জানি যখন উনি সিনেমায় এসছেন তখন তার যা রূপ, সেটা হয়তো উনি সংরক্ষিত করতে চাইতেন, সেটাও ব্যক্তিগত আবার কি করতে চাইতেন আমি জানি না। কিন্তু কথা হলো যে একটা রহস্যের বাতাবরণ থাকতে চাইতেন। যেমন উত্তম কুমার একদিন শুভেন্দু খুবই বকেছিলেন, শুভেন্দু বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন দেশপ্রিয় পার্কের একটা পেট্রোল পাম্পে। তো গাড়ি তেল নিচ্ছে, এই উপলক্ষে উনি রাস্তায় বেরিয়ে এসে এদিক ওদিক দেখছিলাম। এবং উত্তম কুমার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি ওটা খেয়াল করেন না, কিছু বলেননি। পরে একদিন বলেছিলেন যে তুমি এসেছো নায়ক হতে, আর তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, এটা যদি লোকে দেখে তাহলে নায়ক হওয়ার ব্যাপারটা কিন্তু এখানেই বেজে গেল, আমাদের গোপনে থাকতে হয়। এটা উত্তম কুমারের ধারণা, আজকে আধুনিক মিডিয়া তা দেবেও না হয়তো। পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষ এলেন, এখন শিবপ্রসাদ, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখোপাধ্যায়, তাদের ছবি নিয়ে একটু আলোচনা হচ্ছে, লোক কিছুটা হলেও দেখতে যাচ্ছেন। এই প্রজন্মটাকে, মানে এই ঘরানাটাকে আপনি কিভাবে ব্যক্ত করেন এই পরিচালকদের? দেখুন, 21 শতক, এই যে 90 দশকের শুরুতে উদারীকরণ হলো, আমাদের সেই সমাজতন্ত্র ইত্যাদি যে অর্থনীতি ছিল সেটা একটা মোচড় খেলো, এবং আমরা 21 দশকে পড়লাম। এই জায়গাটা অপর্ণা সেনের সিনেমা থেকেই হচ্ছিল, কিন্তু ঋতুপর্ণ ঘোষ এটা পুরো ছাপ নিল। আপনি ঠিকই বলছেন, 90 দশকের মধ্যে মৃণালদা মারা গেলেন, ঋতুপর্ণ ঘোষ এলেন। বোধ হয় 19 এপ্রিল 1994 সালের ছবি, আমি যাই না, বলতে পারি। আর মৃণালদা তো এই যে 1994 সাল, মৃণালদা তার অনেক পরে মারা গেছেন। আমি বলছি মহাপৃথিবী রিলিজ করলো তারপরের বছরই বোধ হয় ঋতুপর্ণ ঘোষ, এবং ঋতুপর্ণ ঘোষ এসে আমাদের আগেকার সিনেমা ধারার উপর একটা ছেদ চিহ্ন করলেন। এই যে সুচারু, ভীষণভাবে সুনির্মিত, প্রায় পিকচার পোস্টকার্ড রিয়ালিটি, এই যে একটা ঘর কিভাবে সাজাতে হয়, কিভাবে পোস্টার গুলো রাখতে হয় ঘরে, উচ্চ মধ্যবিত্তের জীবনযাত্রা শহরে কি হয়, এটা ঋতুপর্ণ ঘোষ চমৎকার ভাবে দেখিয়েছিলেন। এর আগেও পরিচালকরা অনেকে বিজ্ঞাপন এজেন্সি কাজ করেছেন, সত্যজিৎ রায় করেছেন, রাজেন তরফদার করেছেন, অসি গাঙ্গুলি করেছেন, ঋতুপর্ণ ঘোষ করলেন। কিন্তু ঋতুপর্ণ ঘোষকে আমার অনেক সময় মনে হয় বিজ্ঞাপনের এজেন্সির একজন কর্মী হিসেবেই, মানে এটা বিজ্ঞাপনের সম্প্রসারণ, এক্সটেনশন, অ্যাডভার্টাইজমেন্ট রিয়ালিটি। তো এই যে মধ্যবিত্তরা কথা বললেন সীমিত উচ্চারণে, এবং ওর কৃতিত্ব হচ্ছে উনি তথাকথিত ভাবে নারী সমস্যার দিকে নজর দিলেন, নারী কিভাবে সম্মুখবর্তী হয় সেটা উনি দেখাতে চাইলেন। কিন্তু আমার আপত্তি হচ্ছে যে ওর এই নারীরা শেষ বিচারে কিন্তু পুরুষের সামনে ভয়াবহভাবে আত্মসমর্পণ করে, এবং এই নারীদের স্বাতন্ত্র অনেকটাই যৌনতার বিচার। দহন অব্দি আমার একটা বিশ্বাস ছিল যে উনি অন্যভাবে করছেন। তো তারপরে দেখলাম নির্মাণ প্রকৌশল সত্যি ভালো, ওর বলতেই হবে। তো সেটা একান্তভাবে মধ্যবর্তীয়, অশনি সংকেত বা অন্য অপুর সংসার অপরাজিত করার সময় যে কাশি বা যে ধান ক্ষেত বা যে চিতপুর ব্রিজ, ওসব দেখা গেছে। যে সুবর্ণরেখা করার সময় যে সমস্ত ঘাটশিলার প্রান্তর দেখা যাচ্ছে বাবাজান থেকে, মৃণাল সেনের 22 শ্রাবণে যে মন্বন্তরের অনুমান করা গেছে, তা কিন্তু ঋতুপর্ণের বিষয় না। ঋতুপর্ণ ভুলে যেতে চান, ঋতুপর্ণ একটা বিস্মরণের পর্ব শুরু করেন, যেখানে আমরা যথেষ্ট সম্পন্ন মেধাবী হয়ে উঠেছি, এবং আমরা ড্রয়িং রুমে বসে নিজেদের স্বেচ্ছা নির্বাচিত আলোচনাগুলো করতে পারি। খুবই গুণের কথা আমি বলছি না, যেমন উনি সলিল চৌধুরীর গানে গানে একটা পুজোকে ভরিয়ে দিতে পারে উৎসবে, এসব ওর গুণ আছে। কিন্তু চোখের বালিতে যেমন ওটা ওর বিষয় নেয় বোঝা যায় যে উনি যখন
ঐশ্বরিয়া রায়, বিনোদিনী যে ঋতুরক্ত, তাদেরকে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করেন, তাতেই বুঝি যে উনি রূপান্তরকামীদের যে সমস্যা বা অন্য যে সমস্যা তার দিকে জোর দিতে চাইছেন, সেটা হচ্ছে কি না হচ্ছে সেই দিকে খেয়াল রাখছেন না। আর শেষ মুহূর্তে আবার যখন ইতিহাস ঢোকাচ্ছেন, সেটা ওর মনে হচ্ছে যে এখন যদি চোখের বালিকে মার্জিত করতে হয়, তাহলে আর বড় কমেন্ট না দিলে হবে না, সেরকম খাপ খাচ্ছে না। উনি একজন সুচারু চলচ্চিত্র নির্মাতা ঠিকই, কিন্তু ওর ইতিহাস চেতনা নেই। উনি যেভাবে এক ভাবে আমাদের দেশে একটু সংখ্যালঘু যৌনতার দিক দিয়ে সংখ্যালঘু মানুষের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু সেটা তাদের প্রকৃত সমস্যা নিয়ে ডিল করে না, তাদের প্রতি যে আমরা চোখ বুজে থাকি এইটার দিকে তাকিয়ে। আর এরপরে যে ছবিগুলো হওয়া শুরু হলো, সেগুলো পুরোপুরি টুরিস্ট ভ্যালুতে, এবং 21 শতকে আমরা যে নতুন সম্প্রদায়কে দেখতে পেলাম, সেই সম্প্রদায় যারা কখনোই গ্রামে পিকনিকের বাইরে কোনো কারণে যায় না, বা যারা একটু মজা চায় 3-4 দিনের, এইরকম এরা যে সিনেমার ব্যাপারে কিছু উচ্চাসী, পৃথিবীর এই যে এত সিনেমা বিষয়ক এত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, রাজেন তরফদার, পার্থপ্রতিম চৌধুরী, এরা যে এত, এমনকি হলিউডকে নিয়ে যাওয়া হচ্ছে, অজয় কর, নির্মল দেলা, যেগুলোকে অনুধাবন করার চেষ্টা করতেন, এদের সঙ্গে আন্তর্জাতিক ছবির কোনো যোগাযোগ নেই। দক্ষিণ আমেরিকা, ইরান, তৃতীয় বিশ্বের যে ছবিগুলো হচ্ছে, এরা যদি সেই ছবিগুলো দেখেন, তাহলে এরা বুঝতে পারবেন যে এদের ছবি সেই অর্থে তৃতীয় বিশ্বের ছবি না, কোনো জায়গারই ছবি না। একটা বানিয়ে তোলা জনপুঞ্জের কৃত্রিম আশা আকাঙ্ক্ষা, যে শুধু নরনারীর জৈব আসক্তি এবং কিছু ব্যর্থতা এবং কিছু আকাঙ্ক্ষার মধ্যে যে প্রকাশিত হয় তার গল্প, সেটা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ ছাড়া কারুর গল্প না। এবং এর ফলেই দেখবেন যে আমাদের যে পারিবারিক সিনেমা, সব সময় তোমরা সত্যজিৎ সিনেমা দেখতে যেতাম না, অনেক সময় আমরা এইরকম নির্জন সৈকতে সপরিবারে ঘুরে এলাম, বাড়িতে বিয়ে হলো, একটা সিনেমা দেখলাম। সিনেমা যে একটা জীবনের অংশ, সিনেমা যে একটা সেলিব্রেশন, সেটা নেই। সিনেমা হয়ে দাঁড়িয়েছে একেবারেই শপিং মল ওরিয়েন্টেড, একটা নির্দিষ্ট বুদ্ধিজীবী শ্রেণীর একটা বিকেল কাটানোর উপায়। যখন ছবি দেখবো, দেখতে দেখতে অজস্র মোবাইল, বিভিন্ন মেসেজ পাঠাবো, ঘরটা অন্ধকারও হবে না, কোনো কনসেন্ট্রেশনের ব্যাপার নেই, বরং ডিস্ট্রাকশনের ব্যাপার আছে। ছবিটা শেষ হওয়ার মুখেই আমরা বেরিয়ে গিয়ে একটু খাওয়ার জায়গাগুলো দেখবে, একটু খাবো, এটা একটা আমাদের অপরাহ্ন যাপন। এর সঙ্গে সিনেমার কোনো যোগাযোগ নেই। এবং পরিচালকরা প্রত্যেকেই, যে আপনি বললেন কৌশিক গাঙ্গুলি, সে এমনি খুব ভালো ছেলে, যাদবপুরের ছেলে, ড্রামা ক্লাব করতো, অনেক মানবিক দিক করতে যায়। খবরের কাগজ থেকে তপন সিংহ বানাতে চেয়েছিল, কিন্তু তপন সিং এর সঙ্গে তফাৎ হচ্ছে, তিনি তপন সিং এর কথা বলছেন, তপন সিং এর ক্ষণিকের অতিথি, তপন সিং এর নির্জন সৈকতে, তপন সিং এর আপনজন, তপন সিং এর গল্প হলো সত্যি, এইসব ছবি, তরুণ মজুমদারের নিমন্ত্রণ, এইসব ছবি যে গভীরভাবে মানুষকে ভালোবাসে। কৌশিক গাঙ্গুলি একটা শেষ পর্যন্ত মানুষের উপর আস্থা হারিয়ে একটা বানানো সমাধানের দিকে যান। এই সমাধান হয়তো ভালো, সে মাস্টারমশাইয়ের অঙ্ক করে দেওয়ার, তাতে আমি অঙ্ক করতে পারছি না তা প্রমাণিত হয় না। সৃজিত মুখোপাধ্যায়, সৃজিত খুবই বুদ্ধিমান ছেলে, এই পুরো গোষ্ঠীতে শুনতে পাই, তার সঙ্গে আলাপও আছে, তিনি আমাকে ভালোবাসেন, আমিও তাকে সৃজিত নামে সম্বোধন করি। এদের প্রত্যেকেই আমি ভালোবাসি। শিব প্রসাদ যাদবপুর ইউনিভার্সিটির ছেলে, কৌশিক গাঙ্গুলি যাদবপুর ইউনিভার্সিটির ছেলে, সৃজিতের বাবা আমাদের একটু সিনিয়র সহকর্মী ছিলেন সমরেশ বাবু। সৃজিত খুব বুদ্ধিমান ছেলে, নানা বিষয়ে জানে থাকে, কিন্তু এই সৃজিতের বুদ্ধি চর্চাটা বিশুদ্ধ বৌদ্ধিক হয়ে আছে, এটাতেই আমার একটু আপত্তি। সৃজিত যদি আর একটু ধৈর্যের পরিচয় দেখাতো, হয়তো সৃজিতের একটা সম্ভাবনা ছিল। কিন্তু সৃজিত উত্তম কুমারকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করলো ধরা যাক, এতে একটা চটজলদি খাবার বানিয়ে যায়, একটা ফুচকা ভেলপুরি এইগুলো হিসেবে চলে, কিন্তু এগুলো ঠিক রাত্রিরের খাবার বা দিনের খাবার না। তাতে কিন্তু শরীরের পাক প্রক্রিয়ায় কিছু গন্ডগোল হয়। বাংলা সিনেমার উত্তরাধিকারী হিসেবে আমি কমলেশ্বর, সৃজিত, কৌশিক বা আরো যারা বানাচ্ছেন তাদের আপত্তি করছি না, কিন্তু সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য। তিতাস একটি নদীর নামে
বাঙালি চাষি বা শ্রমিক যদি কোনোদিন সিনেমা দেখার উপযুক্ত হয়ে ওঠে, তাহলে তারা আশ্বাস পেতে পারে। কিন্তু বেলা শেষে দেখে আমরা, আমাদের মাথার চুল পাকা হয়ে গেছে, আমাদের স্ত্রী হয়তো এখন গৃহদেবতার আরাধনায় লিপ্ত, তারা কিভাবে জীবনের বাকি কটা দিন কাটাবো এই নিয়ে একটা ইঙ্গিত পেতে পারি। কিন্তু এটিএম খোলা না খোলা জীবনের প্রাথমিক সমস্যা নয়।